আসলে এই কারণে আপনারা জানেন যে জুলাই আন্দোলনের অন্যতম একজন যোদ্ধা, রাজপথের আহ শক্তিশালী কণ্ঠস্বর উসমান হাদি উনি ইন্তেকাল করেছেন গতকাল রাত 10টার দিকে আমরা খবর পেয়েছি। উনি সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। এর আগে তিনি গত শুক্রবার, ঠিক এই যে আজকে যে শুক্রবার, এই শুক্রবার ঠিক একদম আগের শুক্রবার দুপুর ২টার মানে নামাজের পরপরই তাকে গুলিবিদ্ধ করে আওয়ামী সন্ত্রাসীরা। সর্বশেষ এখন পর্যন্ত যতটুকু জানতে পেরেছি আওয়ামী সন্ত্রাসীদের গুলিতেই তার এই অবস্থা হয়েছে। এর পিছনে কি আছে না আছে সেটা তদন্ত সাপেক্ষে সেটা আসবে। তবে আজকে দেশে এসে পৌঁছাছে ওসমান হাদির সেই নিথর দেহ। এবং আমরা এখানে একটা ভিডিও আমরা দেখতে পাচ্ছি যে বিমানবন্দর এখানে জামায়াত ইসলামীর মিয়া গোলাম পরোয়ার, বিএনপির সালাউদ্দিন আহমেদ এবং হাসনাত আব্দুল্লাহ, সাদিক কায়েম, তারপর মাহমুদুর রহমান এবং আদিলুর রহমান, ওনারা আসলে বিশিষ্ট ব্যক্তিরা, আক্তার হোসেন সহ বিশিষ্ট ব্যক্তিরা এই লাশটি আহ তারা করেছেন। এখন পর্যন্ত তারা রিসিভ করেছেন এবং তারা আমরা দেখছি যে কফিনে তার হাত দিয়ে আছেন। তো এখানে পরীক্ষিতে মানে তার অবস্থাটা কি ছিল শেষ মুহূর্ত পর্যন্ত সেটা আমরা আসলে সবাই জানি যে বর্তমান পরিস্থিতিটা কি। তবে আমরা একটু ভিন্ন রকম কিছু কথা বলবো। কারণ এই যে আজকের এই হাদির এই মৃত্যুর ঘটনা নিয়ে আসলে অনেকগুলো ঘটনাই ঘটে গেছে। গতকালকে যে বিষয়টা ঘটেছিল সেটা হলো যে আপনার আপনার 'প্রথম আলোর' যে অফিস আছে সেই অফিসে আগুন ধরিয়ে দিয়েছিল বিক্ষুব্ধ জনতা এবং সেখানে আগুন ধরানোর পর যে বিষয়টা হয়েছিল একটু দেখি। আচ্ছা, আপনাদের সাথে দেখে কথা বলি। তো এই আসলে আমরা সর্বশেষ যেটা দেখেছি যে বাংলাদেশের এক সময়কার জনপ্রিয় আসলে বলার সুযোগ আছে কিনা আমি জানি না। কারণ এটা পত্রিকার চাইতে মাফিয়া তন্ত্রই বেশি। বাংলাদেশে আলেমদের শাপলা চত্বরে হত্যা থেকে শুরু করে শেখ হাসিনার অন্যতম একটি সহযোগী এবং ভারতীয় আধিপত্যবাদী একটা সংগঠন বা একটা প্রতিষ্ঠান হিসাবে কিন্তু শুরু থেকেই তারা কাজ করেছে এবং বাংলাদেশের মানুষের বিশেষ করে আলেম সমাজের উপর সীমাহীন নিপীড়ন, নির্যাতন চালানোর পিছনে সরাসরি কিন্তু আসলে এই প্রথম আলো তারা কিন্তু ছিল এবং আছে। আমরা যেটা আমরা দেখেছি সর্বশেষ তাদের যে অবস্থানটা। তো বিষয়টা হলো যে আমরা একটু দেখাবো আপনাদের। তো এটা হচ্ছে গতকালকের সেই প্রথম আলো পত্রিকায় বিক্ষুব্ধ জনতার আগুনে পুড়ে দেওয়ার যে দৃশ্য সেই দৃশ্যটি আমরা দেখেছি সে সময়। তো এইটা নিয়ে কিছু ঘটনা ঘটে গেছে। আসলে প্রথম আলো এইটাতে আগুন ধরানোর কথা বা এটা বাংলাদেশে বন্ধ করে দেওয়ার কথা বারবার বলে আসছিল এই নতুন সরকার আসার পর থেকে, ডক্টর ইউনূস আসার পর থেকেই। কারণ তারা বিভিন্ন আলেমদের বক্তব্যে আমরা শুনেছি যে আসলে প্রথম আলো কিভাবে বাংলাদেশের আলেম সমাজের উপর নিপীড়ন নির্যাতন চালাতো, ইসলামপন্থী লোকদের কিভাবে কি করতো এবং ন্যারেটিভ তৈরি করতো এবং দেখা যেত যে বিভিন্ন ভাবে মিডিয়া ট্রায়াল এর মাধ্যমে মুসলমানদের একটা বিপদে ফেলতো। তো এখন এটা হচ্ছে মূলত একটা সমস্যার জায়গাটা। তো সেই জায়গা থেকেই মূলত যে বিষয়টা হয়েছে যে মানুষ আর মানে ওসমান হাদির যে মৃত্যু সেটার পিছনে যে ভারত সরাসরি দায়ী। কারণ বাংলাদেশ থেকে সেকেন্ডের মধ্যে পালিয়ে ভারতে স্থান পেয়ে গেল। এটা আসলে খুবই মানে কি বলবো, এটা আসলে এখন পর্যন্ত যতটুকু জানা যাচ্ছে খুবই মারাত্মক ভয়ংকর একটা ব্যাপার। আর বাংলাদেশ থেকে খুন করে ওখানে চলে যাবে এটা কিন্তু আসলে মেনে নেওয়ার মতো নয়। আমরা যদি এই ভারত পাকিস্তান যুদ্ধের কথা যদি আমরা দেখি সে জায়গায় কিন্তু আমরা দেখি যে কিছুদিন আগে একটা যুদ্ধ হয়ে গেল। সেই যুদ্ধে আহ ভারত ভারত কিন্তু পাকিস্তানের উপর হামলা করেছিল এই বলে যে তাদের দেশে সন্ত্রাসী আছে, তারা ওই যে আপনার কাশ্মীরে পেহেলগামে হামলা করেছে, এই উসিলায় পাকিস্তানের উপর হামলা চালায়। তো বাংলাদেশের উপর ঠিক একই রকম কাজ করেছে ভারত। কারণ বাংলাদেশের জায়গায় যদি ভারত হতো তাহলে নিশ্চিত ভাবেই ভারত কিন্তু বাংলাদেশে হামলা চালাতো। তো এরকম একটা অবস্থা, বাংলাদেশের সার্বভৌমত্ব এই মুহূর্তে রয়েছে, খুব ঝুঁকিতে রয়েছে এবং খুব একটা ভিন্ন রকম একটা অবস্থার মধ্যে রয়েছে। কিন্তু বাংলাদেশের যে সচেতন মানুষ তারা কিন্তু এখন পর্যন্ত মাঠে রয়েছে। কিন্তু সচেতন মানুষ মাঠে থাকলে আমরা একটু দেখি যে মানুষ কতটা সচেতন।
সেটা যদি আমরা দেখতে যাই তো চলেন আমরা একটা ভিডিও দেখি। একজন বাবা কিরকম তার সন্তানকে ভালোবাসে। আমার আমি চাই আমার ছেলে যেন হাতির মতো হয়। আমার হাতি দরকার। আমি চাই আমার ছেলে যেন হাতির মতো হয়। এই দেশের জন্য এখন হাতি দরকার। আমি আমার দেশকে ভালোবাসি। আমার দেশের জন্য হাতি দরকার, এইটুকু বুঝি। প্রতিটি ঘরে ঘরে হাতি দরকার। এই দেশের জন্য হাতি দরকার। এই জন্য আমি দেশকে ভালোবাসি। আমি চাই আমার ছেলে হাতির মতো হোক। আমি এই দেশকে ভালোবাসি, আর কিচ্ছু বলি না। আমি কোনো দল করি না, আমি দেশকে ভালোবাসি। আমাদের প্রতিটি ঘরে ঘরে হাতি দরকার এখন। দেশের প্রতি ভালোবাসা, দেশের প্রতি প্রেম, এটা আসলে কোনো দল করে করতে হয় না। ভালোবাসাটা এমনিতেই চলে আসে। ওসমান হাদিও কিন্তু আসলে উনি কোনো দলের ছিলেন না। ওসমান হাদি কিন্তু কোনো দলের ছিলেন না, উনি ছিলেন সবার। উনি সব দলের বাইরে গিয়ে নিজে নিজে ইনকিলাব মঞ্চ একটা কালচারাল একটা প্রতিষ্ঠান তৈরি করে তিনি স্বতন্ত্রভাবে রাজনীতি করতেন। তো এখানে আসলে এই বিষয়টা এখানে কিন্তু ক্লিয়ার হয় যে আসলে দেশকে ভালোবাসতে গেলে রাজনীতির প্রয়োজন হয় না, রাজনীতি বাদ দিয়েও ভালোবাসা যায়। তো এই যে একজন বাবা তার সন্তানকে হাদি বানাতে চায় বাংলাদেশকে, আসলে এখানেই মূলত বাংলাদেশের মানুষটা পরিবর্তন আসছে। বাংলাদেশের মানুষের বিক্ষুব্ধ একটা অবস্থার মধ্যে রয়েছে। সর্বশেষ এই হাদি যখন এনার লাশ শাহবাগে আসার কথা, তখন কিন্তু একটা ঘটনা ঘটে গেছে। সেটা হলো যে লক্ষ লক্ষ হাজার হাজার মানুষ আপনার কিন্তু এই শাহবাগে এসে উপস্থিত হয়েছে। সেটা একটু আমরা দেখাই। আহ এখানে আপনারা দেখতে পাবেন যেখানে প্রচুর পরিমাণে মানুষ সবগুলো আসলে এই শাহবাগে এসে উপস্থিত হয়েছে এবং তারা উসমান হাদির যে যে এই যে হত্যাকাণ্ড যে ঘটালো ভারত প্লাস আপনার এই আওয়ামী লীগ, সেটার প্রতিবাদে এখানে কিন্তু মূলত আসলে এই কাজটা করেছে এবং এখান থেকে কিন্তু বেশ কিছু দাবিও জানানো হয়েছে এবং সরকারকে সরাসরি বিভিন্ন ভাবে মানে পদত্যাগ করা, বিশেষ করে আইন উপদেষ্টা আসিফ নজরুল এবং আপনার স্বরাষ্ট্র মন্ত্রী, স্বরাষ্ট্র উপদেষ্টা উনাদের পদত্যাগও চেয়েছে। তো আমরা যদি একটু চাই যে সেটা কিন্তু আমরা একটু আপনাদেরকে দেখাতে চাই। আসলে ওনার পদত্যাগ চেয়েছে। মানুষ আসলে ওনাদেরকে চাচ্ছে না। ওনাদেরকে চাচ্ছে না। সেটা যদি আমরা একটু দেখি। তার বাচ্চা বাচ্চা আসিফ নজরুল এই স্বরাষ্ট্র উপদেষ্টা আমরা শুনছি বাচ্চা যদি পদত্যাগ না করে এই জুতা নিয়ে এই 24শে গণ অভ্যুত্থানে সারা বাংলাদেশ থেকে লাখো লাখো ছাত্র জনতা এবং সকলেই আমরা আন্দোলনে অংশগ্রহণ করেছিলাম, কিন্তু সেই আন্দোলনে নেতৃত্ব দিয়েছিল যে আমাদের জেলা ভিত্তিক, উপজেলা ভিত্তিক, ইউনিয়ন ভিত্তিক এবং বিভাগীয় শহর ভিত্তিক যে আমাদের স্টেক হোল্ডাররা, তাদেরকে টার্গেট করে ধরে ধরে খুন হত্যা করার পরিকল্পনা করছে এই ফ্যাসিস্ট লোকজনরা। আমরা দেখে এসেছি বিগত দিনগুলোতে আমাদের যে স্বরাষ্ট্র উপদেষ্টা আছে, অর্ধব একটা বৃদ্ধ স্বরাষ্ট্র উপদেষ্টা, যার কোনো ক্যালিবার নাই, যার কোনো ন্যূনতম যোগ্যতা নাই, এই স্বরাষ্ট্র উপদেষ্টার মতো পদে তাকে রাখা হয়েছে। আমরা প্রথমে এটা নিন্দা জানাই। আর দ্বিতীয়ত আপনারা জানেন যে 5ই আগস্টের পরে সারা বাংলাদেশে আমাদের অসংখ্য আহত জুলাই যোদ্ধা, বিপ্লবী জুলাই যোদ্ধা, তাদেরকে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমভাবে টার্গেট করে হত্যা গুম করা হয়েছে এবং তার ধারাবাহিকতায় আমাদের বাংলাদেশের একজন অগ্রনায়ক জনাব আমাদের হাদি ভাইকে প্রকাশ্যে দিবালোকে হত্যা করেছে গুলি করে এবং হাদি ভাইকে আমরা আসলে ওনার বক্তব্যটা শুনছিলাম যে আসলে ওনারা চাচ্ছেন যে আসিফ নজরুল যিনি আইন উপদেষ্টা আছে এবং স্বরাষ্ট্র উপদেষ্টা উভয়েরই পদত্যাগ চাচ্ছেন এবং সেটার জন্য তাদের যে ব্যর্থতা এবং এই যে জুলাই যোদ্ধা, আসলে এই জুলাইটা ঘটলো শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে সরানো হলো
ভয়ঙ্কর একটা দেশি বিদেশি শক্তিকে বাংলাদেশ থেকে বিতাড়ন করা হয়েছে। এই বিতাড়িত হওয়ার পরে যে যে সরকারটা আপনার এখন এসে বসেছে, এই সরকারটা কিন্তু আসলে বাংলাদেশের মানুষের কাছে একটা গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে, কারণ তারা কোনো কাজই করতে পারতেছে না। আমি আসলে সাধারণভাবে বলি যে একদম আমি একজন গ্রামের মানুষ হিসাবে আমি সিরাজগঞ্জের যে সাধারণ মানুষগুলো এই জুলাই আন্দোলনে অংশ নিয়েছিল, তখন তো পুলিশ ধরে ধরে নিয়ে জেলে ঢুকিয়ে দিত এবং মামলা করে দিত। তো তখন হাজার হাজার লোকের মামলা, এখনো আমি যতটুকু জানতে পেরেছি যে অনেক মানুষের এখনো মামলা আছেই, মামলা এখনো কিন্তু উঠে যায়নি। তো এই যে আসিফ নজরুলের ব্যর্থতা এবং এই যে উসমান হাদিকে হামলা করলো, এই হামলার ঘটনায় আহ এই হামলার ঘটনায় কিন্তু আসলে অনেক কিছু ঘটে গেছে। তো অনেক কিছু ঘটে গেছে মানে হলো যে এই খুনিটা ছিল হচ্ছে আপনার জেলখানার ভিতরে। তো জেলখানার ভিতরে থাকা এই খুনিটা মুক্তি পেয়েছে আপনার আহ বিএনপি পন্থী হলো আপনার একজন আপনার আমি একটু দেখাবো আপনাদেরকে। বিএনপি পন্থী একজন আইনজীবীর কারণে মুক্তি পেয়েছে, এবং মুক্তি পাওয়ার পরপরই কিন্তু আসলে আহ ওরা মানে রক্তের নেশায় একদম ফেটে পড়েছে, এবং ইতিমধ্যে বিভিন্ন ভাবে তারা মানুষকে হত্যা করার হুমকি দিচ্ছে, হত্যা করতেছে, নানান রকম ভাবে তারা কিন্তু চেষ্টা করতেছে বিভিন্ন ভাবে বিভিন্ন জায়গায়। আসলে আসিফ নজরুলের সেই ভিডিওটা আমার কাছে এই মুহূর্তে হাতের কাছে নেই। তবে আমি এখন পরবর্তী যে জাম্প যেটা করব, পরবর্তী যে জায়গাটা আমি যাব, সেটা হলো যে আসলে এইটার এই যে ঘটনাটা ঘটলো, হ্যাঁ, এই ঘটনা ঘটার পর আমরা বিএনপি কে একটা অদ্ভুত রাজনীতি করতে দেখতেছি। অদ্ভুত রাজনীতি করতে দেখতেছি কোনটা, সেটা একটু দেখি চলেন। অদ্ভুত রাজনীতিটা হলো এটা যে তারা ওসমান হাদির উপর যতটা হামলা নিয়ে কথা বলতেছে, তার সাথে বেশি কথা বলতেছে হলো কিসের জন্য, এই প্রথম আলো পুড়ে দেওয়া, বা এই যে আপনার যে ঘটনাটা ঘটছে এই ঘটনাটা নিয়ে। তো এইটা আসলে আমরা একটু শুনি, চলেন। ঘিরে বাংলাদেশে এক শ্রেণীর বুদ্ধিজীবী, আমরা আবারও বলছি, বাংলাদেশে অপতৎপরতা অপরাজনীতি করার অপচেষ্টা করছে। ইতিমধ্যেও তারা বাংলাদেশের দুই একটি সুনামধন্য প্রতিষ্ঠানে তারা হামলা এবং ভাঙচুর করেছে। খেয়াল করুন, এখানে যে বক্তব্য দিচ্ছে উনি হলো ছাত্র দলের সাধারণ সম্পাদক। তো উনি বলতেছেন যে বাংলাদেশের সুনাম ধন্য যে প্রতিষ্ঠান, মানে প্রথম আলোর কথা বলা হচ্ছে, প্রথম আলো, ডেইলি স্টারের কথা বলা হচ্ছে, সেইগুলোর উপর হামলা নিয়ে উনি নিন্দা জানাচ্ছেন। মানে এখানে পুরো বিষয়টাই ভিন্ন, বিপ্লবীরা কিন্তু একদিকে আর বিএনপি হলো আর একদিকে। আচ্ছা, একটু শুনি। আগামী ফেব্রুয়ারি মাসের 12 তারিখে যখন একটি সফল জাতীয় নির্বাচন করার জন্য এই অন্তর্বর্তীকালীন সরকার যখন প্রতিটি পদক্ষেপ ইতিবাচক ভাবে গ্রহণ করছে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই সরকার আসলে আমি মানে এখানে আর ওনাদের যে শীর্ষ নেতা আছে তাদের কাছ থেকে একটু শুনবো। তবে এখানে যে বিষয়টা হয়েছে যে নির্বাচন বানচালের কথা বলা হচ্ছে, যদিও এটা নিয়ে এখন পর্যন্ত আসলে নির্বাচন বানচালের কোনো সুযোগ বা নির্বাচন বানচাল হওয়ার মতো কোনো ঘটনা ঘটবে এরকম কেউই বলতেছে না। কারণ জামায়াত ইসলামীও কিন্তু চাচ্ছে নির্বাচন, বিএনপিও চাচ্ছে নির্বাচন। তো চলেন একটু সালাউদ্দিন আহমেদ একটু বক্তব্যটা শুনি। পরিকল্পিত নির্বাচন পেছানোর এবং গণতান্ত্রিক যাত্রাকে বাধাগ্রস্ত করার একটা কৌশল বলে আমরা মনে করি। আমরা এর তীব্র নিন্দা জানাই এবং সরকারকে অনুরোধ করব যেন সকল ধরনের কঠোর নেতা উনি নিন্দা জানাইলেন। এখানে আসলে সরাসরি কি কেউ কোনো বক্তব্য দিয়েছে যে নির্বাচন পিছিয়ে যাবে, নির্বাচন হবে না, নির্বাচন হতে দিবে না, এরকম কথা কিন্তু আমরা এনসিপির কাছ থেকেও শুনিনি, জামাতের লোক তো বলেই নেই। তাহলে উনি নিন্দা জানাইলেন, এটা কি ধরনের নিন্দা জানাইলেন, কার প্রতি জানাইলেন, প্রশ্নটা আসলে উঠে আসে। কিন্তু এই প্রশ্নটা কিন্তু আসলে সকলের কাছে আসে, যেখানে নির্বাচন বানচালের সুযোগ কোথায়। আচ্ছা, কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে। তবে এখানে সরকার একটু সমালোচনা করতে চাই। এটা আন্দাজ করা উচিত ছিল, ইন্টেলিজেন্স রিপোর্ট থাকা উচিত ছিল, এবং প্রিকশনারি মেজার্স হিসাবে আগে থেকে এটার ব্যবস্থা নেওয়া উচিত। আচ্ছা, বিষয়টা হলো যে এরকম কিছু ঘটতে পারে, ইন্টেলিজেন্স আসলে গতকালকে যেটা ঘটেছে সেটা হলো যে মানে রাগের ক্ষোভের বহিঃপ্রকাশ, মানুষের মনের ক্ষোভ, এটা কখন বেরিয়ে আসবে এটা আসলে গোয়েন্দারা কিভাবে জানে, আমি এটা জানি না। তাছাড়া একটু শুনি। নেওয়া উচিত ছিল, বিশেষ করে কয়েকটা টার্গেট প্লেস তারা ঠিক করেছে আগের থেকে, এগুলো আমরা দেখেছি, এবং এগুলোর মধ্য দিয়ে সারা দেশে একটা অরাজক পরিস্থিতি সৃষ্টি করে
নির্বাচনকে বাধাগ্রস্ত করা যায় কিনা সেইটার একটা পরিকল্পনা বা অপকৌশলের কোনো বিষয় আছে কিনা সেটা খতিয়ে দেখা দরকার। তবে এই ধরনের কোনো কার্যকলাপের মধ্য দিয়ে বাংলাদেশের গণতান্ত্রিক যাত্রাকে বাধাগ্রস্ত করা যাবে না এবং গণতান্ত্রিক উত্তর হাদির ব্যাপারে আমি আসলে এখন পর্যন্ত কোনো কথা ওনার কাছে আমি শুনলাম না। এই বক্তব্যের মধ্যে শুধু নির্বাচন নিয়ে উনি শুধু চিন্তায় আছেন, এবং ওই যে টার্গেটেড প্লেস মানে প্রথম আলো বা ওই যে ডেইলি স্টারে যে হামলাটা হয়েছে বা সাধারণ জনগণ যেটা তাদের ক্ষোভ প্রকাশ করতে গিয়ে যে কাজটা করেছে সেইটার তিনি নিয়ে খুব আশঙ্কায় আছেন। তো আসলে এই বিষয়টা নিয়ে আমি একটু মানে একটু দু চারটা কথা বলতে চাই। আমি আপনাদেরকে একটা জিনিস আপনাদেরকে দেখাতে চাই, সেটা হলো এইখানে খেয়াল করুন। আহ আজকে যে প্রথম আলোকে নিয়ে এত কথা হচ্ছে, এই প্রথম আলো কি ধরনের আচরণ করেছিল বিএনপির সাথে এবং বাংলাদেশের মানুষের সাথে, কি ধরনের আচরণ করেছিল? আমরা এই যে পাশে যে দেখতে পাচ্ছেন, এখানে আমরা আপনাদেরকে একটু দেখাবো যেখানে মানে প্রথম আলো কি ধরনের অপকর্ম এবং বাংলাদেশে একের পর এক তারা মানে উল্টাপাল্টা মানে খবর ছাপিয়ে একটা জঘন্য একটা পরিস্থিতি তৈরি করেছে। এবং বাংলাদেশের এই যে আজকে এতটা ভয়ঙ্কর পরিস্থিতি, শেখ হাসিনার বসে যাওয়া, আলেমদের উপর হামলা করা, বাংলাদেশের মুসলমানদের ধর্মীয় অধিকার কেড়ে নেওয়া, সবকিছুর উপর যে এই যে অপকর্মগুলো করতো প্রথম আলো, সেটা কিন্তু আমরা দেখতে পাই। এগুলো কিন্তু আগের যে পত্রিকা সেগুলোর কাটিং। তো বিষয়টা হলো যে এখানে এই প্রথম আলো, যে প্রথম আলো বাংলাদেশের প্রতি কখনোই ভালো কিছু করেনি, বাংলাদেশের উন্নতির তো কোনো সুযোগই নেই। বিশেষ করে বিএনপির প্রতি কিন্তু তারা বেশি ক্ষুব্ধ ছিল। তার কারণ হলো যে বিএনপি বাংলাদেশের এমন একটা শক্তি ছিল, এখন আছে আমি এটা বলার কোনো সুযোগ নাই। কারণ এই বিএনপি কি কি ধরনের বিএনপি এটা ইতিমধ্যে আমরা শুনলাম ছাত্র দলের সভাপতি সালাউদ্দিনের কাছ থেকে। আমরা আরেক দলের যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন, ওনাদের কাছ থেকে শুনলাম যে এই বিএনপিটা আসলে আমরা যে বিএনপি কে চিনি, তারা আমরা যে খালেদা জিয়ার বিএনপিটা চিনি, এই বিএনপি আর এই বর্তমান বিএনপি কিন্তু কোনো মিল নেই, পুরো উল্টো। তো এই ভারতপন্থী এই বিএনপিটা নানান ভাবে কিন্তু আসলে ছাত্র দলের একটা বক্তব্য, ছাত্র দলের এই সাধারণ সম্পাদক কিন্তু এই কথাটা বলছেন। তো বিষয়টা হলো যে এই যে বিএনপি, যে বিএনপি কে ধ্বংস করার জন্য প্রথম আলো উঠে পড়ে লাগলো, বাংলাদেশকে তাবেদার করার জন্য উঠে পড়ে লাগলো, সেই বিএনপি আজকে প্রথম আলোকে রক্ষা করার চেষ্টা করতেছে। তো এটা আসলে খুবই ভয়ঙ্কর। আরেকটা বিষয় হলো যে বিএনপি বদলাইছে কথা সত্য, কিন্তু প্রথম আলো কিন্তু বদলায় নাই। প্রথম আলো যে তার নীতি, সেই নীতিতে কিন্তু অটল আছে। বিশেষ করে 5ই আগস্টের পর থেকে তারা কিন্তু নানান ভাবে কিন্তু চেষ্টা করতেছিল যে কি করবে তারা, নানান ভাবে আপনার কি বলে এটাকে, বাংলাদেশের যে এই যে যে শক্তিটা 5ই আগস্টের যে বিপ্লবটা হয়েছে, এই বিপ্লবটাকে বাধাগ্রস্ত করা, কটাক্ষ করা, এমনকি যেদিন উসমান হাদি ইন্তেকাল করেন সেই দিনও তারা এমন একটা মানে টাইটেল দিয়েছে, প্রত্যেকটা জায়গায় লিখেছে যে বিপ্লবী উসমান হাদি গুলিবিদ্ধ, এরকম কথা। কিন্তু ওরা বলতেছে যে কি বলতেছে, ওরা বলতেছে যে তফসিল ঘোষণার পরের দিনই প্রার্থী গুলিবিদ্ধ। মানে ওসমান হাদিকে যে কি করছে, মানে এমন গুলিবিদ্ধ, মানে এখানে আমার মনে হয় যে প্রথম আলো বুঝাতে চাইছিল যে বাংলাদেশের আইন শৃঙ্খলা খারাপ, বাংলাদেশের মধ্যে মানে নিজেরাই মনোনয়ন নিয়ে দ্বন্দ্ব বা এই সমস্ত কিছু একটা নিয়ে প্রার্থী এর উপর। কিন্তু এখানে প্রার্থী হিসেবে কিন্তু তাকে গুলি করা হয় নাই। তাকে গুলি করা হয়েছে কি কারণে? তাকে গুলি করা হয়েছে বাংলাদেশপন্থী কথা বলার কারণে। তাকে গুলি করা হয়েছে বাংলাদেশের পক্ষে কথা বলার কারণে, ভারতের বিপক্ষে কথা বলার কারণে, হাসিনার বিরুদ্ধে কথা বলার কারণে। এইগুলার কারণেই মূলত ওসমান হাদিকে গুলি করা হয়েছে, এখন পর্যন্ত আমরা যতটুকু জানি বুঝি। কিন্তু সেই জায়গা থেকে আমরা দেখতে পাচ্ছি যে এই জায়গাটা কিন্তু পুরোটাই উল্টো, একদম মানে ভিন্ন রকম একটা পরিস্থিতি, ভিন্ন রকম একটা অবস্থায় কিন্তু নিয়ে যাওয়ার চেষ্টা করছিল এই প্রথম আলো। তো প্রথম আলো যে আসলে ন্যাক্কারজনক ভাবে, জঘন্য ভাবে যে বাংলাদেশের মধ্যে অস্থিতিশীল একটা অবস্থা তৈরি করে, এবং তারা সরাসরি যে বাংলাদেশ বিরোধী দেশদ্রোহী একটা সংগঠন হিসেবে কাজ করে, তার কারণ হলো বাংলাদেশের বাইরে যাদের স্বার্থ রয়েছে তারা এই সমস্ত কর্মকাণ্ড করে। তাদের টাইটেল, তাদের কথাবার্তা, তাদের ন্যারেটিভ। আমরা কয়েকদিন আগে মতিউর রহমান একটা বক্তব্য শুনলাম যে সবচাইতে ভালো সেরা প্রধানমন্ত্রী হিসেবে কিন্তু শেখ হাসিনা ছিল। এই কথাটা মতিউর রহমানের একটা বক্তব্য থেকে আমরা শুনছিলাম এই কয়েকদিন আগে। তো এই সমস্ত ঘটনা কিন্তু আসলে আমরা প্রায় দেখতে পাচ্ছি, শুনতে পাচ্ছি। এবং এই যে বিএনপি, এই বিএনপি এবং প্রথম আলো এক হয়ে গেছে, আর বিপ্লবী দেশের মানুষ, সাধারণ মানুষ তারা আবার এক, মানে দুইটা পক্ষ হয়ে গেছে সরাসরি।
একটা হলো আধিপত্য বিরোধী, আধিপত্যবাদী যে মানে যে শক্তি সেটা, আর একটা হলো আধিপত্য বিরোধী একটা বাংলাদেশ পন্থী একটা শক্তি। দুইটা পুরোপুরি মুখোমুখি একটা অবস্থার মধ্যে আছে। তো বাংলাদেশ তো আসলে আর আধিপত্য শক্তির মধ্যে যেতে চায় না, চাবেও না। বাংলাদেশে এই কারণেই যখন জামায়াত ইসলামী সহ অন্যান্য সংগঠনগুলো কোন একটা প্রোগ্রাম করে সেখানে মানুষ হুমড়ি খেয়ে পড়ে। সোশ্যাল মিডিয়ায় আপনার বেশিরভাগ সব মানুষই এই দেখা যায় যে এই দলগুলোর পক্ষে। দুই চারজন অ্যাক্টিভিটিস্ট আছে, দুর্ভাগ্যের জায়গায় তার দুর্ভাগ্য নয়, বললো লজ্জাজনক যে বিএনপি পন্থী যতগুলো অ্যাক্টিভিটিস্ট আছে প্রত্যেকটার কমেন্টস বক্স দেখবেন অফ করে। আগে দেখতাম তসলিমা নাসরিনের কমেন্টস বক্স অফ থাকতো, এবং যারা নাস্তিক ওই যে কয়েকটা বাটপার আছে না, আরেকটা এদের কমেন্টস দেখতাম আপনার ই করা মানে বন্ধ করা থাকতো। মহিউদ্দিন ওই যে কি জানে মহিউদ্দিন আছে না একটা পালায় থাকে, তো এগুলারে আমরা দেখতাম যে তাদের কমেন্টস বক্স বন্ধ থাকতো। বর্তমান সময় বিএনপি পন্থী যে অ্যাক্টিভিটিস গুলো আছে, জুলকারনাইন সায়ের, যার প্রতি ব্যাপক সন্দেহ রয়েছে, কারণ উনি ভুল ডিরেকশন দিয়েছেন, এই হামলাকারীর ব্যাপারে ভুল ডিরেকশন দিয়ে উনি পালাতে সহায়তা করেছেন বলে অনেকে কিন্তু এটা মনে করতেছেন। তো এখানে এই বিষয়টা কিন্তু খুবই স্পষ্ট, খুবই স্পষ্ট, খুবই ক্লিয়ার যে আসলে বিএনপি বাংলাদেশ পন্থী যে রাজনীতি করতো, বেগম জিয়ার যে বিএনপি করতো, সেই বিএনপিটা বর্তমানে নাই। এবং এখন সাথে সাথে আরো যে কাজটা করতেছে সেটা তো আরো মানে লজ্জাস্কর একটা পরিস্থিতির মধ্যে আছে। তো আমরা আসলে অনেক কথাই বললাম, আমরা আরেকটু ভিন্ন কিছু একটু আপনাদেরকে দেখায় আরো কিছু কথা আমি বলবো। সেটা হলো আপনার আমাদের ওসমান হাদি ভাই, ওনার আরেকটা যেটা বলবো সেটা হলো আজকে প্রথম আলোর আচ্ছা আমরা একটু দাঁড়া, একটু পরে দাঁড়া, আমি একটু হামলা কেন, প্রথম আলোতে হামলা কেন, লটে হামলা কেন, এখানে লোকজন দেখেন, আমি একটা মাইকের কারণে দেখতে পাচ্ছি না যে হাজার হাজার লোক হয়েছে, হাজার হাজার। এরা মিছিল করতেছে কিসের জন্য? প্রথম আলোতে আগুন দিছে এই কারণে। অথচ এদের লোকজন, সামনে ৩ জন লোক, পিছনে বিশাল রিকশাওয়ালা, মানে এদের সাথে কেউ কিন্তু না, এটা গণবিচ্ছিন্ন এজেন্ডা বাস্তবায়নকারী, মানে বাইরের দেশের মানে এজেন্ডা বাংলাদেশে বাস্তবায়ন করতে চায়। এই সমস্ত লোকজন, এদের ২-৪ জন লোক কোন থেকে নিয়ে এসে মিছিল করতেছে। তো বাংলাদেশ বিএনপি এই পক্ষেরই একটা লোক। বিএনপি কিন্তু এরা যেরকম প্রথম আলোর যে এই যে মানে উল্টাপাল্টার বিরুদ্ধে, প্রথম আলোতে দেশ বিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে যেখানে মানে দেশের সাধারণ মানুষজন গিয়ে এটা প্রতিহত করলো, বিএনপি যা সেটা বিরোধিতা করলো, বামরা যাও বিরোধী করলো। বাম এবং বিএনপি বলা চলে যে একসাথে রয়েছে এবং তাদের কথা এক, কিন্তু জনসমর্থন উভয়েরই সমান। কেন সমান? এখন পর্যন্ত বিএনপির বড় কোনো সমাবেশ আমরা দেখি নাই, বরং অনেক জায়গায় চাঁপাইনবাবগঞ্জ সহ অনেক জায়গায় আমরা দেখলাম যে জায়গায় কিন্তু আসলে মানুষজন খুবই কম, নাই বললেই চলে, খুবই খুবই মানে বলা চলে যে নাই, এরকম একটা পরিস্থিতি, এরকম একটা অবস্থা। তো যাই হোক, আমরা এখানে সর্বশেষ আমরা আমিরে জামায়াতের একটা ঘটনা নিয়ে কথা বলে আজকের আপনাদের ভূমিকা জাতি দেখেছে। আবার আপনি বিজয় দিবসের এখানে কথাটা একটু বলি আগে, আর সেটা হলো র্যালিতে বলেছে, এখানে যে কথাটা আমি বলে শুরু করতে চাই সেটা হলো এই যে আপনার ১৬ই ডিসেম্বর উপলক্ষে আমিরে জামাত একটা বক্তব্য দিয়েছিলেন, যেখানে শেখ হাসিনা যে ৯৬ সালে ক্ষমা চেয়েছিল, মাপ চেয়েছিল, সেখানে বলেছিল যে আপনার শেখ হাসিনা যে বলছিল যে আমি ভুল করেছি, আমরা অতীতে অন্যায় করেছি, আমাদের মাফ করে দেন, আমাদের ভোট দেন। এই কথাগুলো যে ৯৬ সালে বলছে, সেই কথাটা রিপিট করছিল আমিরে জামাত, এবং সেই বক্তব্যটা কেটে সেটে বর্তমান সময়ের কথিত বিশাল বিশাল বিগ বিগ মিডিয়া, জাতীয় মিডিয়াও কিন্তু আছে, তারা এটা মানে সগৌরবে প্রচার করলো। তো সেই প্রচারটারই একটা অংশ নিয়ে এই পলিটিকা টিভি, এটা মাঝে মাঝে টক শোটা আসলে অনেক সময় দেখতাম। ওই যে আপনাদের মনে আছে যে নিজুম মজুমদারকে
হারপিক দেখানো হয়েছিল, সেই টক শোটা হয়েছিল ওনার চ্যানেলে। তো সেই হারপিকের চ্যানেলে সেই হারপিক মার্কার সাংবাদিক ছোট করার জন্য, অপমান করার জন্য প্রশ্ন করতেছিল আমিরে জামাতকে। এবং সেই জায়গায় আমিরে জামাত দেখেন কি ধরনের প্রশ্ন, কি ধরনের উত্তর দেয়, একটু শুনি চলেন। 71-এ আপনাদের ভূমিকা জাতি দেখেছে। আবার আপনি বিজয় দিবসের র্যালিতে বলেছেন যে বাংলাদেশের মানুষের উপরে যা জুলুম করেছেন সেটার জন্য আপনারা ক্ষমা প্রার্থনা করেন। আচ্ছা, এবং আপনারা ভালো হয়ে গেছেন। তো কোন জুলুমের কথা আপনি বলবেন যে আপনি কোন মিডিয়ায় কাজ করেন একটু প্লিজ? আমি তানভীর আহমেদ, আমার নাম, পলিটিক্যাল নিউজ থেকে। Political. Political. So I think you are mature politician also, or politician maker. আপনি আমার বক্তব্য শুনেন নাই, বলুন আপনার আপনি আমার কাট পিস শুনেছেন। Yes. বলুন আপনি We had those yellow journalists. আমি ভাবছি কি বললো, এবার হলো জার্নালিস্ট, বদমেশ, একটা আগাগোড়া বদমেশ এই সাংবাদিক নামক এই বাটপার। হ্যাঁ, বক্তব্য শোনে না, পুরো কথা শোনে না, সেটা নিয়ে কথা বলে। আমি বুঝলাম না এই সমস্ত ফালতু মার্কার লোক কারা সাংবাদিক বলার কোনো সুযোগ নেই। উনি যদি সাংবাদিক হয় তাহলে আমিও বিশাল সাংবাদিক দাবি করতে পারি, কারণ আমি অন্তত ভিডিও দেখি, পুরো বক্তব্যটা শুনি। শেখ হাসিনার বক্তব্য মধ্যে মধ্যে পুরোটাই শুনি যে কি কথা বলে। কারণ সমালোচনা করতে গেলে আপনাকে জানতে হবে। সমালোচনা আপনার যদি না জেনে সমালোচনা করেন তাহলে কিন্তু মানুষের মধ্যে হাস্যকর লোক হিসাবে প্রমাণিত হবেন। মানুষ আপনাকে নিয়ে হাসাহাসি উপহাস করবে। তো এখানে মোস্ট ইম্পর্টেন্ট বিষয় হলো যে আপনাকে অবশ্যই জানতে হবে, সমালোচনা করতে হলে জানতে হবে। তো চলেন আর একটু শুনি। আমি মাপ চাই নাই, এটা ছিল 96 সালে শেখ হাসিনার হাত জোর করে মাপ চাওয়ার কাহিনী। সেইটাকে টুইস্টেড করে এনে আমার উপর ফেলা হয়েছে। এরপরে এরা সবাই আমাদের কাছে মাপ চেয়েছে। এই কাজ যারা করেছেন ইন্টেনশনালি ড্যামেজ করার পরে এই মাপ চাইছেন গোপনে, ড্যামেজ করছেন ওপেনে। এই জায়গা থেকে সরে আসতে হবে, এটা আমার বক্তব্য নয় যেটা আপনি আমার শুনেছেন। প্রশ্নটি ছিল 71-এর ভূমিকার জন্য আপনারা প্রকাশ্যে ক্ষমা চাইবেন কি? আর কতবার আমার কাছে এটা দাবি করবেন? এই জায়গায় দাঁড়িয়ে বলে গেছি, শতবার বলেছি, 2000 বার বললে খুশি হবেন? আবার বলুন, আমরা একটু শুনি। দরকার নাই আমার, একই কথা বারবার বলবো কেন? বহুবার বলে, একবার বলায় না হয় 10,000 বার বলায় হবে না। তারেক রহমানের সাথে আপনার বৈঠক হয়েছে কিনা এই লন্ডন সফরের সময়? আমার তো বৈঠকের কোনো পরিকল্পনাই ছিল না ওনার সাথে। আমি তো এসেছি মাত্র একদিনের সফরে, এবং কি জন্য এসেছে একটু আগে বলেছি, ওই সুযোগই নাই আমার হাতে। আমার মনে হয় ওই বাজারে আরো সুযোগ দেওয়া হয়েছে।